তো এখন এখানে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে স্প্রিং কে আমরা এই দুটি কাজই করতে পারি, হয় সংকুচিত করতে পারি না হলে প্রসারিত করতে পারি। এই দুটি ছাড়া কি স্প্রিং কে নিয়ে আর কিছু করার আছে, এটি জানতে চাচ্ছি। স্প্রিং কে সংকুচিত করা অথবা প্রসারিত করা ছাড়া কি আর কোনো কাজ আছে, আমি এটা জানতে চাচ্ছি। না স্যার, আর কোনো কাজ নাই। আর কোনো কাজ নেই। তাহলে আমি যেটুকু সংকুচিত করলাম অথবা যেটুকু প্রসারিত করলাম সেটাকে আমি এক্স দিয়ে লিখি, আমি ওটাকে এ দিয়ে লিখি, না হয় বি দিয়ে লিখি, যেটাই লিখবো সেই অংশটুকু কিন্তু হয় সংকোচন আর না হলে প্রসারণ। এটাই হলো মূল কথা। জি স্যার। তাহলে সেক্ষেত্রে স্প্রিং এর শক্তিটা হবে হলো F = kx। কেএক্স, জি। এখন হয়তো তুমি বলবা স্যার F = x হলেই তো ভালো হতো। না, ভালো হতো না, কারণ হলো কারণ একটা কারণ আছে, এটা সমানুপাতিক। কে তো হচ্ছে ধ্রুবক। না, এটা কেন আছে এটার কারণটা তোমাকে বলতেছি। এই এফটা হলো সমানুপাতিক এক্স এর, মানে যতটুকু সংকুচিত করা হবে অথবা যতটুকু প্রসারিত করা হবে সেটার মানটা হলো তোমার এক্স। ঠিক আছে, সেটার মান কিন্তু কিন্তু এটা তো সকল স্প্রিং এর জন্য এক হবে না। তুমি মনে করো একটা কম দামে স্প্রিং কিনছো, সেটি হয়তো স্টিল লোহার নয়, সেটি নরমাল লোহার, সেটা স্প্রিং এর মান কিন্তু অত ভালো হয় না। যেটি স্টিল লোহার সেটি কিন্তু সহজে সংকুচিত হতে চায় না, সহজে প্রসারিত হতে চায় না, ওটার শক্তি কিন্তু অনেক অনেক বেশি হয়। বুঝতে পারছো? স্টিল লোহার জি। যেটা, আমি নিজেই ওই যে ওটাকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় গুনা, আর এটাকে বিভিন্ন নামে ডাকা হয় অবশ্য। তো এই জাতীয় যে চিকন সরু তারগুলো, এটি যখন তোমার অ্যালুমিনিয়ামের হয় বা এটি তামারও পাওয়া যায়, আবার আরেকটা হয় হলো স্টিল লোহার, স্টেইনলেস স্টিলের। স্টেইনলেস স্টিলেরটা খুবই শক্ত এবং এটি সহজে নষ্ট হয় না, এটার গুণগত মান অনেক ভালো, এবং ওইটা দিয়ে যদি কেউ কোনো স্প্রিং তৈরি করে দেয় ওই স্প্রিংটাও খুবই টেকসই হয়। যা হোক, স্প্রিং এর ব্যবহার অনেক জায়গাতে আছে। আমাদের যে এই যে রেল লাইন, রেলগাড়ি যে চালনা করা হয়, প্রত্যেকটা রেলের বগি, এর বগির সাইজ তো এরকম, এই বগির নিচে যে চাকা আছে, বুঝতে পারছো, চাকার একটা কাঠামোর উপরে কিন্তু স্প্রিং বসানো থাকে। তুমি এটা যদি রেলের ইঞ্জিন বা রেলের বগি কোথাও দেখে থাকো, না হলে গুগলে সার্চ দিয়ে রেলের ছবি দেখো, সেখানে দেখবে যে স্প্রিং গুলো আছে। এই স্প্রিং থাকার ফলে এই বগিটা কিন্তু রেলের ওপরে কখনোই সরাসরি ধাক্কা খায় না, এই স্প্রিং এর ওপরে মানে ওপরে নিচে জাম্প করে, এতে করে যাত্রীর কোনো ক্ষতি হয় না। তা না হলে সরাসরি যদি বডি আকারে লাগান থাকতো যাত্রী ওই রেলগাড়িতে বসে থাকতে পারতো না, মানে একবার এর সাথে ধাক্কা খেত, একবার ওর সাথে ধাক্কা খেত, যাত্রী লাফিয়ে উঠতো, বলতো বাবা আর যাবো না এই গাড়িতে। ঠিক আছে, এবং গাড়ি কিন্তু মনে করো 2-4 দিনের মধ্যেই নষ্ট হয়ে যেত, কিন্তু ওটি স্প্রিং এর বসান থাকে বলেই কিন্তু অত সমস্যা হয় না। তোমাকে আরেকটা উদাহরণ দিই। স্প্রিং কি স্যার তাহলে আমাদের এই যে রিক্সা গাড়ি এগুলাতেও থাকে তো তাহলে? হ্যাঁ অবশ্যই, অটো অটো এটা আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, সেটি হলো অটো গাড়ি 2 রকমের আছে। একটা অটোতে, যেটা আগে ছিল হলো তোমার কি রিক্সা, সেটাতে অযথায় মানে মোটর লাগাছে কিন্তু স্প্রিং বসায়নি। ওই অটোর যদি ভুলেও কোনোদিন ওঠো, তো তোমার মনে করো যে পুরো শরীর ব্যথা করে ফেলাবি একেবারে, মানে তুমি পরের দিন এসে মানে জ্বর এসে দিবে তোমার গায়ে, এত খারাপ অবস্থা, যেগুলো স্প্রিং নেই। তবে ওই গাড়িগুলো এখন নাই বললেই চলে, আগে ছিল ওই গাড়ি, মানে ছিল হলো আগে হলো পায়ের রিক্সা, কিন্তু বানাচ্ছে হলো কি অটো রিক্সা। আর যে রিক্সাগুলো শুরুর থেকেই অটো রিক্সা, মানে ওটা কোম্পানি বানাছেই অটো করে, সেগুলো প্রত্যেকটা স্প্রিং লাগানো আছে। ওই গাড়িগুলোতে তোমার কখনো ওই গাড়ি জোরে গেলেও তোমার সহজে লাগবে না। তবে এই গাড়ি কখনো যদি ওঠো,
কোনো কর্মী তুমি জোরে চালাতে দিবে না, বলবে যে না আমার জোরে যাওয়ার দরকারই নেই, আমি মিডিয়াম গতিতে যান, আপনার ব্রেক যতটুকু কন্ট্রোল করবে ততটুকু যান। কারণ ওই গাড়িগুলো ম্যাক্সিমামে জোরে যারা যায় তারা কিন্তু মানে দুর্ঘটনাগ্রস্ত বেশি হয়, কারণ তাদের ব্রেক জি থাকে স্যার। শুধু সামনের চাকায়, কোনো কারণে ব্রেক ধরতে গেলে কিন্তু ওরা ওই গাড়ি কন্ট্রোল করতে পারে না। হুটহাট করে তো এখানে ওখানে মেরে দেয়। আমি যেগুলো রিক্সা উঠি প্রায় প্রায় দেখা যাচ্ছে আমার রিক্সা যে এক অটক মেরে দিল, তাহলে এক রিক্সা আর এক রিক্সাতে খালো বাড়ি, নাহলে আমার পিছনে রিক্সা আসে আমার রিক্সা দিল মেরে, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি প্রথম পরামর্শ দেব যে এই ধরনের উঁচু যেগুলো অটো আছে এগুলো তুটবা না। এখন ওদের নিচু অটো আছে না 3 চাকার যেগুলো ইয়ের মতো, হ্যাঁ হ্যাঁ, ওই মানে ওইগুলো। অটো যেটা আসল হ্যাঁ অটোর হ্যাঁ মতোই খালি রিক্সা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যেগুলো মনে করো যে তোমার ওই যে ছয় 6 সিটের না হয়ে 3 সিটের হচ্ছে, সিঙ্গেল অটো যেগুলা, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ছোট ছোট সাইজের, সিঙ্গেল। ওটা ওটা নিরাপদ। ওটাতে কিন্তু ইয়ে মানে হাইড্রোলিক ব্রেক ব্রেক আছে এবং ভালো, ওটার ওটার সিস্টেম ভালো, আর ওটা কিন্তু অত উঁচু না, ঠিক আছে। হ্যাঁ অত উঁচু না, জি হ্যাঁ, স্যার। 5 টাকা ভাড়া বেশি দিয়ে ওই ওই অটোগুলোতে চলাচল করবা, কিন্তু ওই যে ওই হাইমানের অটোগুলো যাবা না, ওই হাইমানের অটোগুলো কিন্তু বিপজ্জনক গাড়ি। আমি খুব বেকায়দায় না পড়লে ওই গাড়িগুলোতে উঠি না। তো যাই হোক, আর আমি একটা ভিন্ন উদাহরণ দেব, সেটিতে আরো ভালো বুঝবা। তুমি তুমি সাইকেল চালাতে পারো কি? জি স্যার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তবে বাহিরে মেয়েদের সাইকেল না চালানোই ভালো, ইনডোরে বা নিজস্ব পরিবেশে হ্যাঁ শালীনতা সেই রক্ষা করে। সাইকেল শেষ চালাইছি স্যার ক্লাস 7-এ, তারপরে ও তার আচ্ছা আচ্ছা। চালানোই হয়নি। না, বড়দেরও চালনা করা যায়, তো শালীনতা বজায় রেখে নিজেদের নিয়ন্ত্রিত পরিবেশে করলে এটি সমস্যা না। বাইরে হ্যাঁ না হ্যাঁ, করাই ভালো এটি। জি এটি স্যার। নিয়ে নানান জন নানান মন্তব্য করবে, খারাপ লাগবে, এবং এটি আসলে শালীনতার মধ্যে পড়ে না। তো তুমি যদি মোটর সাইকেলে ওঠো তাহলে দেখবা মোটর সাইকেল যত উঁচু নিচু জায়গা দিয়ে যাক কোনো তোমার আঘাত পাচ্ছ না, কিন্তু সাইকেলে উঠে তুমি একটা উঁচু নিচু জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করে দেখো কি ঝাঁকি খাওয়া লাগে। তো এখানে এখানে কেন হ্যাঁ প্রবলেমটা হয়? স্যার, তখন প্রবলেম, আঘাত পাচ্ছি স্যার, জি। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হয় এই কারণের জন্যই যে প্রত্যেকটা মোটর সাইকেলের চাকা স্প্রিং এর উপর বসানো থাকে, আগে এবং পিছের চাকা দুটোই স্প্রিং এর উপর বসানো থাকে। ফলে ওটা উঁচু নিচু জায়গা ধাক্কা খেলে ওই স্প্রিং জাম্পিং করে, ঠিক আছে, ফলে তুমি উপরে নিচে যাচ্ছ কিন্তু স্প্রিং এর উপর জাম্প করছে। মনে পড়ছে, ওই জন্যই তো হচ্ছে মোটরসাইকেলের অ্যাডে ওই স্প্রিংটা দেখায় যে চাকার হ্যাঁ উপরে যে জায়গাটা হ্যাঁ, স্প্রিং। এই তো বুঝছো। দেখো, স্প্রিং নিয়ে আমি জি এতগুলো স্যার। কথা বললাম কিন্তু এই মূলত এইটা বোঝানোর জন্য যে স্প্রিং এর এই ব্যবহার বা এই স্প্রিং এর তাহলে দেখো ওখানে মোটর, বিশেষ করে মোটর সাইকেলে, এই সমস্ত রেল গাড়িতে বা এই রকম বিশেষ বিশেষ গাড়িতে এই স্প্রিং গুলোর ব্যবহারটা এত সুন্দর একটা ব্যবহার করা হয়, যেটি না করা হলে কোনোদিনই গাড়ি এত সুন্দর করে চালনা করা যেত না। সেখানে সংকোচন এবং স্প্রিং এর প্রসারণ দুই ভূমিকায় আছে। তো আশা করি যে তুমি স্প্রিং এর এই সংকোচন প্রসারণটা তোমার কাছে ক্লিয়ার। এখন আরেকটি সূত্র ক্লিয়ার হলো, সেটি হলো এফ ইজিক্যাল টু কে এক্স। এটি আমরা কেন নেব? কারণ যেহেতু বিভিন্ন উপাদানের পদার্থের বিভিন্ন মানের স্প্রিং এর এই সংকোচন এবং সম্প্রসারণ ধ্রুবকটা আলাদা। ওকে, জি। এখন হলো দেখবো যে এই স্প্রিং কে যদি কেউ সংকুচিত করে রাখে, এই যে এরকম করে একেবারে মনে করো যে সংকুচিত করে একবারে আটো করে রেখে দিছে, স্প্রিংটা এই আল আল করে আটকে দিচ্ছে এর সাথে, এখানে স্টিকারের চাপ দেওয়া আছে, সামনে গুলি সাজানো আছে পিস্টন দিয়ে। ওকে, জি। পিস্টন দিয়ে গুলি সাজানো আছে, কয়টা, 3টে, যে কটাই থাক আছে। এখন এই স্ট্রিগারে চাপ দিলে এই আলটা কি উপর দিকে উঠে যাবে, স্প্রিং এখান থেকে মুক্ত হবে, আর এই পিস্টন দিয়ে গুলি যে আঘাত করবে সামনে যে শত্রু আছে তাকে একবারে দমন করে ফেলবে। এই তো ঘটনা। জি। হ্যাঁ, শত্রু এবং যুদ্ধক্ষেত্র ছাড়া কিন্তু এটির ব্যবহার নিষিদ্ধ। তবে শত্রু হলেই হাতে অস্ত্র নিয়ে নিজে ব্যবহার করা যাবে না, কারণ তাতে রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট হবে। কেউ অপরাধ করলে তাকে রাষ্ট্রের কাছে সমর্পণ করে দিতে হবে, রাষ্ট্রই তার আইনগত বিচার করে তাকে শাস্তি দেবে। এটি হলো বিধান। আর যুদ্ধক্ষেত্রে যেটি হয় সেটি তো ভিন্ন জিনিস।
সেখানে শত্রুকে যুদ্ধক্ষেত্রে আঘাত করা যাবে, কিন্তু কিন্তু শত্রু বন্দী হলে কিন্তু তাকে আর আঘাত করা যায় না। এগুলো কিছু নীতিমালা আছে। তার মানে আমি কিন্তু এটি আবার কাউকে উৎসাহ দিচ্ছি না যে সামনে শত্রু আছে, গুলি হাতে আসতে মারে দাও, এটি করা যাবে না। তো এখানে মূল প্রশ্নটা হলো যে এই স্প্রিং এর মধ্যে কিন্তু এখানে সংকুচিত হয়ে থাকার ফলে সঞ্চিত যে শক্তিটা আছে, সেই শক্তিকে আমরা ইউ দিয়ে লিখতেছি, ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এই যে এখানে যে এক্স লিখলাম, এই এক্সটাই হলো তোমার সংকোচন। ওকে, আবার এটা জি স্যার। প্রসারণও হতে পারে, প্রসারণ। তো সুতরাং সংকোচন অথবা প্রসারণ উভয়ই এটা হতে পারে। তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে সংক্ষেপে যেটা শিখলাম, স্প্রিং এর ক্ষেত্রে যে মানে বল, সেটি হলো হাফ সরি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, আর স্প্রিং এর ক্ষেত্রে যে সঞ্চিত শক্তি, সেটির ইকুয়েশন হলো ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো কে এক্স। ঠিক আছে, আমি যখন একই শক্তিতে রূপান্তর করেছি তখন সামনে একটা হাফ নিচ্ছি, সামনে একটা হাফ নিচ্ছি আর উপরে একটা স্কোয়ার দিচ্ছি। ক্লিয়ার কি? জি স্যার। একদম কম্পেয়ার করা সহ ইনশাল্লাহ এটি ওকে। তাহলে আমরা একটু ওই প্রশ্নের আলোকে একটু দেখি যে আমরা এটি আসলে বুঝতে পারি কিনা। তো এখানে বলা হয়েছে যে স্প্রিং এ তোমার যদি ওজন চাপানো করা হয়, তো ওজন চাপাইলে এটি 2 সেন্টিমিটার প্রসারিত হয়। তার মানে ওই এক্স এর মান কত? 2। এখানে যে এফ, এটা তো ওজন বল, কারণ ওখানে ওই ওজন বলই কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে ওর উপর, চাপিয়ে দিলে ওটি প্রসারিত হয়। তাহলে ওজন বল এফ সমান কে এমজি, তাহলে এমজি সমান কে এক্স, সেখান থেকে কে এর মান বের করা। এখন এটি পারবা জি। কিনা? জি স্যার, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এই তো তোমার মনে হচ্ছে যে আত্মবিশ্বাস বেড়ে গেছে আর কি, কথার মধ্যে একটা সেরকম আত্মবিশ্বাসের সুর পাওয়া যাচ্ছে। জি স্যার। হুম। আর পরে দেওয়া আছে হলো তোমার সঞ্চিত শক্তির পরিবর্তন। তাহলে তোমার পরিবর্তন যেহেতু দেওয়া আছে, তাহলে পরিবর্তন মানে কি? আগে যদি এফ ওয়ান দেওয়া হয়, পরে তাহলে F2 দেওয়া হবে। তাহলে F2 এর ক্ষেত্রে এখানে স্প্রিং ধ্রুবক তো বের হয়ে আছে, তাহলে দ্বিতীয় আর একটা ভর চাপানো হচ্ছে, সেই ভরটা হলো প্রায় 600 গ্রাম। তাহলে 600 গ্রামের ক্ষেত্রে প্রসারণ উল্লেখ আছে, সেখান থেকে স্প্রিং ধ্রুবকের মান কত? তাহলে এখান থেকে দেখানো যাচ্ছে যে স্প্রিং ধ্রুবক দুটো কিন্তু এক না। মানে এখানে যে স্প্রিং ধ্রুবক দুটো যে এক হলো না, এর অর্থ কি? স্প্রিং দুটো তাহলে আলাদা হবে কিন্তু, বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা জানি যে স্প্রিং ধ্রুবক একটি নির্দিষ্ট, সুতরাং বলা যায় দ্বিতীয় ক্ষেত্রে স্প্রিংটি সহন সীমার অতিরিক্ত প্রসারিত হয়েছে, যেহেতু ধ্রুবক এক হলো না। এই জায়গাটা কিন্তু ব্যাখ্যা আছে। তোমার মনে আছে কি ওই যে তোমাকে স্থিতিস্থাপকতা পড়াইছি, এলাস্টিসিটি? জি স্যার। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে কি হয়? বস্তু তার ইয়ে হয়ে যায় না, মানে এমন রাগ করে বস্তু যে আমি আর সংকুচিত হচ্ছিলাম, আর হব না, আর একজন করছে হ্যাঁ, মানে প্রসারিত থেমে হচ্ছিলাম। যায়। হ্যাঁ, ওটা হলো ইয়া আছে, একটা শৈথিল্য আছে। ঠিক আছে, একটা স্প্রিং কে টানিচ্ছ, ছেড়ে দিচ্ছ, আগের অবস্থায় যাচ্ছে, আবার টানিচ্ছ, ছেড়ে দিচ্ছ, আগের অবস্থায় যাচ্ছে। কিন্তু এই রকম বেশি জোরে যে টানা শুরু করে, স্প্রিং আর লম্বা হবে আর খাটো হবে না, ওটার নাম হলো তোমার কি? শিথিলতা আসে। তো এটাই বলা হয়েছে স্প্রিং তার যে সহনীয় সীমা, তার স্থিতিস্থাপক সীমা, সেটি অতিক্রম করে ফেলেছে, করে প্রসারিত হয়েছে, ফলে স্প্রিংটা কিন্তু আর ওই অবস্থায় যাচ্ছে না। সেক্ষেত্রে এই অরণি নামক মনে হয় ছাত্রী উভয় ভরের ক্ষেত্রে সাম্যাবস্থা 1 সেন্টিমিটার প্রসারণটা সে করেছে। মানে প্রসারণটা জি যদি সে স্যার। 2 সেন্টিমিটার করে, তাহলে কিন্তু তার পরীক্ষাটাতে প্রবলেম তৈরি হবে, এই কথাই। এখানে পুরো গল্পটা একটু পরে দেখি। স্প্রিং 80 গ্রাম ভর চাপালে 2 সেন্টিমিটার প্রশস্ত হয়, আর 600 গ্রাম ভর চাপালে এটি 8 সেন্টিমিটার প্রশস্ত হয়। অরণি উক্ত স্প্রিং এর সাম্যাবস্থান হতে 1 সেন্টিমিটার প্রসারণ পর্যবেক্ষণ করলো। সে কেন 1 সেন্টিমিটার করলো বলতো? কারণ যেন সে ওই সহনীয় সীমা যেন অতিক্রম না করে।
কারণ সহনীয় জি। সীমা অতিক্রম করলে তখন কিন্তু স্প্রিং এর যে মানে ওটার সব মানে স্থিতিশীলতা চলে আসবে। ইয়েস। এখন এখন আসো পরের যে বিষয়টা আছে, যে স্প্রিং ধ্রুবকের মান যেটা পাওয়া গেল উভয় ক্ষেত্রে, সেই সেই সঞ্চিত স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে তোমার সঞ্চিত শক্তির ইকুয়েশন লেখা আছে। এখানে প্রসারণ 1 সেন্টিমিটার লেখাই আছে, মান খালি মান বসে দাও। অঙ্কটা কিন্তু অনেক ছোট অঙ্ক এবং বলবো যথেষ্ট সহজ অঙ্ক, ঠিক কিনা? জি তো আমি জি আশা স্যার। করি যে এটি বুঝতে পারছো। তো এর মধ্য দিয়ে তো আশা করি তোমার ইয়ে ক্লিয়ার হলো। তাহলে নেক্সট দিন পরীক্ষা দিই। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। নেক্সট দিনে পরীক্ষা।